Dear students, welcome to BP's Commerce Guide. আরও একখানা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তার কিছু এমসিকিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ধরনের এমসিকিউ তোমাদের এক্সাম হলে বহুবার এসছে, সেই ধরনেরই এমসিকিউ কিছু নিয়ে এসেছি যেগুলো তোমাদের হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমাদের আশা করি তোমাদের প্রিপারেশন, এক্সাম প্রিপারেশনে হেল্প করতে পারছি আমি। তো ফার্স্ট এবার শুরু করা যাক এই চ্যাপ্টারটা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফার্স্ট যে বেসিক যে প্রশ্নটা আসে, তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু বেসিক্যালি যে প্রিপারেশনটা করা হয় সেটা অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু প্রিপেয়ার করা হয়। তো এই AS3 এইটা কিন্তু মাথায় রাখবে, কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়। এটা হচ্ছে AS3, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। তো এখানে নেক্সট যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বেসিক্যালি বলছে ক্লাসিফাই দ্য ফলোয়িং ইনটু ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো যে এখানে কিছু আইটেম আমি নিয়েছি যেগুলোকে ক্লাসিফাই করতে হবে অ্যাজ এ অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফিনান্সিং অ্যাক্টিভিটি। তো ক্যাশ ফ্লোতে এগুলো কোন অ্যাক্টিভিটির আন্ডারে আসবে সেটা আইডেন্টিফাই করতে হয়। তো এখানেও আমাকে সেই ক্লাসিফাই করতে হচ্ছে, এরকম প্রশ্নই ন্যাচারালি বহু বছর এসছে। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পারচেস অফ মেশিনারি। তো মেশিনারি পারচেস কোন অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে? তো পারচেস অফ মেশিনারি কিন্তু আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে কিন্তু চলে আসবে। তো যেটা আসবে পারচেস অফ মেশিনারি কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। অ্যান্ড পারচেস অফ মেশিনারি হলে ক্যাশ কিন্তু আউটফ্লো হয়, বা এটাকে যদি অনেক সময় আমাদেরকে এটাও জিজ্ঞাসা করে যে এটা সোর্স অফ ফান্ড না অ্যাপ্লিকেশন অফ ফান্ড। তো পারচেস অফ মেশিনারি বেসিক্যালি, এবার সোর্স আর অ্যাপ্লিকেশনের মানেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সোর্স অফ ফান্ড অর অ্যাপ্লিকেশন অফ ফান্ড। তো সোর্স অফ ফান্ড হচ্ছে যেখান থেকে অ্যাকচুয়ালি বিজনেসের মধ্যে মানি ইনফ্লো হচ্ছে, মানে বিজনেসের মধ্যে টাকা আসছে। আর অ্যাপ্লিকেশন অফ ফান্ড মানে হচ্ছে যেখানে আমি ক্যাশটা বা কোম্পানির বা বিজনেসের যে টাকাটা রয়েছে মানি, সেটা ইনভেস্ট করছি বা ইউজ করছি। তো আমি যদি অ্যাপ্লিকেশন করি সেটা আউটফ্লো, আর যদি সোর্স হয় সেটা কিন্তু ইনফ্লো হবে। তো পারচেস অফ মেশিনারি বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ ফান্ড, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, নেক্সট যেটা আমাদের রয়েছে ইস্যু অফ ডিবেঞ্চার। ইস্যু অফ ডিবেঞ্চার যে কোন অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে? এটা হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। তো ইস্যু অফ ডিবেঞ্চার আসবে ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। তো ইস্যু অফ ডিবেঞ্চার করলে ক্যাশ ইনফ্লো হয়, দ্যাট মিনস এটা হচ্ছে সোর্স অফ ফান্ড, এটা হচ্ছে আমাদের সোর্স অফ ফান্ড। তোর জন্য আমরা সোর্স অফ ফান্ড বলে এটাকে আইডেন্টিফাই করছি। নেক্সট পেমেন্ট অফ ট্যাক্স রয়েছে। পেমেন্ট অফ ট্যাক্স বেসিক্যালি আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে। সোর্স পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স আমাদের যেটা আসছে সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, পেমেন্ট করছি এটা, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফান্ড, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ ফান্ড। নেক্সট আমাদের যেটা রয়েছে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার আমাদের কোথায় আসছে? রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার কিন্তু আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে, ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। তো এটা আমাদের কি না, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লিকেশন অফ ফান্ড, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ ফান্ড। দ্যাট মিনস রিডেমশন করলে মানি, বিজনেসম্যানের মানি যে টাকাটা থাকে সেটা বেরিয়ে যায়, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ ফান্ড। নেক্সট আমাদের রয়েছে সেল অফ ল্যান্ড। সেল অফ ল্যান্ড এটা হচ্ছে ইনভেস্টিং, ল্যান্ড হচ্ছে আমাদের ইনভেস্টিং আইটেম। তো সেল অফ ল্যান্ড যেটা আসবে সেটা হচ্ছে ইনভেস্টিং আইটেমের মধ্যে আসবে, এবং এটা হচ্ছে আমাদের সোর্স অফ ফান্ড, এটা হচ্ছে সোর্সেস অফ ফান্ড, কারণ এখান থেকে সেল করলে আমাদের টাকাটা আসছে, ইনফ্লো হচ্ছে, দ্যাট ইজ সোর্স অফ ফান্ড। নেক্সট রিসিপ্ট অফ ডিভিডেন্ড। রিসিপ্ট অফ ডিভিডেন্ড যেটা রয়েছে এটা আমাদের কোথায় আসবে? এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে, কারণ ডিভিডেন্ড
কখন পাই না, যদি আমি কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করে থাকি বা কোনো ডিবেঞ্চার বা কোনো কোম্পানির বন্ডে যদি আমি কোনো টাকা ইনভেস্ট করে থাকি, তখন আমি ডিভিডেন্ড বা ইন্টারেস্ট রিসিভ করি। সেটা হচ্ছে বেসিক্যালি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের থ্রুতে হয়ে থাকে। তাই রিসিপ্ট অফ ডিভিডেন্ড হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে, এবং এটা আমাদের বেসিক্যালি সোর্স অফ ফান্ড। এটা হচ্ছে আমাদের সোর্স অফ ফান্ড। নেক্সট, বাইব্যাক অফ ইকুইটি শেয়ার। বাইব্যাক অফ ইকুইটি শেয়ার যেটা আসছে, এটা হচ্ছে আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। বাইব্যাক অফ শেয়ার, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ ফান্ড। নেক্সট, ডিভিডেন্ড পেড। ডিভিডেন্ড পেড যেটা আসবে, এটা হচ্ছে আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটির আন্ডারে আসবে। ডিভিডেন্ড আমাকে তখনই পে করতে হয় যখন আমি ইকুইটি শেয়ার হোল্ডার বা প্রেফারেন্স শেয়ার ইস্যু করে, ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ার ইস্যু করে মার্কেট থেকে ক্যাপিটাল রেইজ করেছিলাম, তার এগেনস্টে আমি যদি কিছু পে করে থাকি, দ্যাট ইজ ডিভিডেন্ড, তখন সেটা হচ্ছে আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। তো ডিভিডেন্ড পেড হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশন অফ ফান্ড। নেক্সট যেটা রয়েছে, পেমেন্ট অফ আন্ডাররাইটিং কমিশন অ্যান্ড ব্রোকারেজ। পেমেন্ট অফ আন্ডাররাইটিং কমিশন অ্যান্ড ব্রোকারেজ যেটা পে করতে হয়, কখন পে করতে হয়, এটা বেসিক্যালি আমাকে পে করতে হয় যখন আমি কোনো শেয়ার বা ডিবেঞ্চার বন্ড মার্কেটে ইস্যু করি, তখন আমাকে আন্ডাররাইটিং কমিশন বা ব্রোকারেজ পে করতে হয়। তাহলে আমরা যেটা ইস্যু করছি, দ্যাট ইজ যদি ইকুইটি শেয়ার ইস্যু করি, দ্যাট ইজ আ ফিনান্সিং আইটেম। তো পেমেন্ট অফ আন্ডাররাইটিং কমিশন অ্যান্ড ব্রোকারেজও কিন্তু ফিনান্সিং আইটেমের মধ্যেই পড়বে। এটা হচ্ছে ফিনান্সিং আইটেমের আন্ডারে আসবে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাপ্লিকেশন অফ ফান্ড। নেক্সট, সেল অফ কপিরাইট। কপিরাইট বেসিক্যালি একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তো কপিরাইট হচ্ছে আমাদের অ্যাসেটসের আন্ডারে পড়ে। তাহলে যে কোনো অ্যাসেটস যেটা রয়েছে, সেই অ্যাসেটস হচ্ছে বেসিক্যালি ইনভেস্টিং আইটেম। তো কপিরাইট আমাদের ইনভেস্টিং একটা আইটেম, সেটা সেল করা হয়েছে, দ্যাট মিনস এটা আমাদের ইনভেস্টিং এর মধ্যে আসবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সোর্স অফ ফান্ড। সোর্স অফ ফান্ড। তো এই ধরনের আমাকে অ্যাক্টিভিটি কিন্তু ক্লাসিফাই করতে দিতে পারে। এটা ছাড়া সেটা সোর্সেস অফ ফান্ড না অ্যাপ্লিকেশন অফ ফান্ড, এটাকেও আমাকে আইডেন্টিফাই করতে দিতে পারে। তো আমি একটা জেনারেল তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে আমাদের পিএল অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট, যেটা তোমরা দেখে থাকো ন্যাচারালি, বানাচ্ছ যারা, বা আগে বানিয়েছো যখন তোমরা বিকম বা মাস্টার্স করেছো, সেখানে তোমরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাতে, সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে আইটেমগুলো আসতো, সেই আইটেমগুলো বেসিক্যালি অপারেটিং আইটেমের মধ্যে পড়তো। দ্যাট মিনস বিজনেসকে রান করতে গেলে ডে টু বেসিসে যে এক্সপেন্সেসগুলো হতো, সেই সমস্ত এক্সপেন্সেস বেসিক্যালি অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে। নেক্সট যে আইটেমটা রয়েছে, সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার তোমরা যদি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডটাকে লক্ষ্য করো, অ্যাসেট সাইডে তোমরা দু ধরনের অ্যাসেটস দেখতে পাবে। যারা সোল প্রোপ্রাইটারশিপ করে এসছো, সেখানে একটা ফিক্সড অ্যাসেটস বলে হেডিং করতে, একটা কারেন্ট অ্যাসেটস বলে হেডিং করতে। আর যদি কোম্পানি শিডিউল 6-এর যদি ব্যালেন্স শিট তুমি ফলো করো, সেখানে তোমাদের যেটা পাবে, ফার্স্ট তোমরা ট্যাঞ্জিবল অ্যাসেটসের আন্ডারে ল্যান্ড, বিল্ডিং এইগুলো লেখো। তারপরে তোমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের মধ্যে তোমরা কিছু গুডউইল, কপিরাইট, পেটেন্ট এগুলো তোমরা লিখতে। বেসিক্যালি ট্যাঞ্জিবল অ্যাসেটস অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস অ্যান্ড নন কারেন্ট ইনভেস্টমেন্ট, এইগুলোর মধ্যে যে আইটেমগুলো থাকবে, মানে এই রিলেটেড যা এন্ট্রি হবে, সেগুলো সব কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে চলে আসবে। আইডেন্টিফাই হবে কোথায়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। আমি আরও একবার বলে দিচ্ছি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে যেগুলো আসবে, সেটা হচ্ছে বেসিক্যালি ওই ফিক্সড অ্যাসেটস যেগুলো রয়েছে অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট যেগুলো রয়েছে, সেই রিলেটেড যা যা আমাদের অ্যাক্টিভিটি হবে, সেগুলো সবকটাই কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে। এরপরে তোমরা যদি ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে এন্ট্রি করো, লায়াবিলিটি সাইডের যত লায়াবিলিটিগুলো রয়েছে, দ্যাট মিন্স লং টার্ম বরোয়িংস, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, এই সবকটাই বেসিক্যালি আমাদের যেটা রয়েছে লং টার্ম বরোয়িংস অবধি, সেগুলো সবকটাই হচ্ছে ফিনান্সিং আইটেম।
এগুলো সবকটাই কি ফিনান্সিং আইটেমের মধ্যে চলে আসবে। দ্যাট মিনস ইকুইটি শেয়ার রিলেটেড, প্রেফারেন্স শেয়ার রিলেটেড, বন্ড, ডিবেঞ্চার্স, লং টার্ম লোন, এগুলো সবই যদি এন্ট্রি থাকে সেগুলো আসবে বেসিক্যালি ফিনান্সিং আইটেমের মধ্যে। এরপরে আর একটা যেটা জিনিস যেটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে, অপারেটিং অ্যাক্টিভিটিসটা আরেকবার বলে দিচ্ছি। অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে যেগুলো আসে সেইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের প্রফিট অ্যান্ড লসের আইটেম অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড কারেন্ট অ্যাসেটস রিলেটেড যে আইটেমগুলো রয়েছে, দ্যাট ইজ ডেটার্স, ক্রেডিটার্স, বিল রিসিভেবল, বিলস পেয়েবল, আউটস্ট্যান্ডিং, প্রিপেড, এই রিলেটেড যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলো কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে চলে আসে। তো তোমরা যদি এই জিনিসটাকে প্রপারলি বুঝে নিতে পারো তাহলে তোমরা কিন্তু কোনটা কোন অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে সেটা কিন্তু তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। এবার আমাদের নেক্সট আর একটা প্রশ্ন, সেই প্রশ্নটা আমাদের বলেছে দ্য ইস্যু অফ 9% ডিবেঞ্চার টু এ ভেন্ডার ফর পারচেস অফ মেশিনারি ₹50,000 উইল রেজাল্ট ইন। তো এখানে আমি একটা ভেন্ডারের থেকে মেশিন বাই করছি, ইন এগেনস্টে আমি তাকে ক্যাশ পেমেন্ট না করে তাকে ডিবেঞ্চার ইস্যু করছি। তো সেক্ষেত্রে কী মানে এটার এফেক্ট কী হবে বলছে, দ্যাট ইজ ইনফ্লো অফ ক্যাশ, কোম্পানিতে ক্যাশ ইনফ্লো হবে, আউটফ্লো অফ ক্যাশ অ্যান্ড নো ফ্লো অফ ক্যাশ। তো এখানে মেশিনের বদলে আমরা যে ভেন্ডার আছে তাকে ডিবেঞ্চার ইস্যু করছি। দ্যাট মিন্স এখানে কিন্তু কোনো ক্যাশের ট্রানজাকশান হচ্ছে না, ইনফ্লো হচ্ছে না, আউটফ্লো হচ্ছে না। দ্যাট মিন্স এটা হচ্ছে নো ফ্লো অফ ক্যাশ, এখানে কোনো ধরনের কিন্তু ক্যাশের ফ্লো হচ্ছে না। নেক্সট পরের, তো নেক্সট যে প্রশ্নটা আমাদের রয়েছে দ্যাট ইজ বলছে নেট প্রফিট হচ্ছে 1 লাখ, ইনক্রিজ ইন ডেটার্স হচ্ছে 25,000, ফাইন্ড দ্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন। ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা আমাকে বার করতে বলেছে। তো আমরা এখান থেকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা কী করে বের করব, এখানে বলেছে ইনক্রিজ ইন ডেটার্স হয়েছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যদি কারেন্ট অ্যাসেটস ইনক্রিজ করে যায় দ্যাট মিন্স ডেটার্সের ভ্যালু, স্টকসের ভ্যালু বেড়ে যাচ্ছে, দ্যাট মিন্স কারেন্ট অ্যাসেটস কিন্তু তোমাদের বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা নেট প্রফিট থেকে যে ভ্যালুটা ইনক্রিজ আর ডিক্রিজ করেছে সেটাকে কি করে দেবে, লেস করে দেবে। কেন লেস করবে সেটারও একটা রিজনস আছে। ফার্স্ট, যদি ডেটার্স ব্যালেন্স বেড়ে যায়, ডেটার্সের ব্যালেন্স কখন বাড়ে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ডেটার্সের ব্যালেন্স তখনই বাড়বে যখন আমাদের ডেটার্স যেটা রয়েছে ক্রেডিট সেলস আরও হবে, তখন কিন্তু আমাদের ডেটার্স বেড়ে যায়। যদি ক্রেডিট সেলস হয় সেক্ষেত্রেই কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটসের বা ডেটার্সের ভ্যালু কী করে, ইনক্রিজ করে। দ্যাট মিন্স আমি কাউকে ধারে বিক্রি করছি বাট সে কিন্তু এখনও আমাকে পেমেন্ট করছে না, পেমেন্ট করেনি, তাহলে কোম্পানির কিন্তু ক্যাশ ফ্লো মানে ক্যাশ আসছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রেই কিন্তু কারেন্ট অ্যাসেটসের ভ্যালু বেড়ে যাবে। তো যেহেতু টাকা আসছে না তাহলে আমরা কি করব, সেটা নেট প্রফিট থেকে লেস করে দেবো। যদি টাকা আসে ইন দ্যাট কেসে শুধু আমরা কি করব, অ্যাড করব। তো এবার আমাদের নেক্সট সিচুয়েশানটা হচ্ছে কারেন্ট অ্যাসেটসটা আমাদের কি হয়েছে, এবার ধরে নেওয়া হচ্ছে কারেন্ট অ্যাসেটসটা ডিক্রিজ করেছে। কী হয়েছে, কারেন্ট অ্যাসেটস ডিক্রিজ করছে, দ্যাট মানে ডেটার্সের ব্যালেন্স কমে গেছে ধরে নিচ্ছি। যদি ডেটার্সের ব্যালেন্স কমে দ্যাট মিন্স ডেটার্সের ব্যালেন্স কখন কমে, ডেটার্সের ব্যালেন্স তখনই করবে যখন ডেটার্স আমাকে টাকা পেমেন্ট করবে, তাহলে তখনই ডেটার্সের ব্যালেন্স বা কারেন্ট অ্যাসেটসের ভ্যালু কমবে। তখন আমরা কি করব, নেট প্রফিটের সঙ্গে সেটাকে অ্যাড করে নেব, নেট প্রফিটের সঙ্গে সেটা কি করব, অ্যাড করব। তো কারেন্ট অ্যাসেটস বাড়লে নেট প্রফিট থেকে লেস করতে হয়, কারেন্ট লায়াবিলিটি যদি কমে যায় সেক্ষেত্রে সেটা নেট প্রফিটের সঙ্গে অ্যাড করতে হয়। ঠিক একই রকমভাবে কারেন্ট লায়াবিলিটি যখন ইনক্রিজ করে, কারেন্ট লায়াবিলিটি কখন ইনক্রিজ করে মানে ক্রেডিটার্স হচ্ছে আমাদের ক্রেডিট পারচেসের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। যদি আমি কারোর থেকে ধারে বাই করি, ক্রেডিটে পারচেস করি, দ্যাট মিন্স আমি কোম্পানির থেকে কিন্তু কিছু পে করছি না, ক্রেডিটে বাই করে নিয়ে আসছি, ক্রেডিট পারচেস করছি, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির থেকে টাকাটা আউটফ্লো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, নেট প্রফিটের সঙ্গে
সেটাকে অ্যাড করে দেবো। যদি আমার কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করে, কারেন্ট লায়াবিলিটি কখন ইনক্রিজ করে, যখন আমি ক্রেডিটে পারচেস করি। ক্রেডিট পারচেস মানে কি, টাকা দিচ্ছি না বাট গুডস কিনে নিয়ে আসছি, সেক্ষেত্রে আমার কোম্পানি থেকে ক্যাশ আউটফ্লো হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, নেট প্রফিটের সঙ্গে সেটা অ্যাড করে নেব। এবার যদি কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ করে যায়, দ্যাট মিন্স ক্রেডিটার্সকে পেমেন্ট করতে হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, নেট প্রফিটের সঙ্গে সেটাকে লেস করে দেবো। নেট প্রফিটের সঙ্গে কি করব, লেস করব। দ্যাট মিন্স কারেন্ট অ্যাসেটসের ক্ষেত্রে যা হবে, কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে কিন্তু সেম উল্টো কেসটা আমাদেরকে করতে হবে। তো এবার আসি আমরা আমাদের যে প্রশ্নটা ছিল, তো এখানে আমাদের যেটা হয়েছে, ডেটার্সটা ইনক্রিজ করেছে। যদি ডেটার্স ইনক্রিজ করে বা কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে, আমরা কি বললাম, নেট প্রফিটের থেকে সেটা লেস করে দেবো। তো এখানে যেটা হবে যে 1 লাখ ছিল, তার থেকে আমরা কি করব, 25,000 টাকা বাদ দিয়ে দেবো। সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 75,000। তো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন কত, 75,000। এবার তারপরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। এর পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নেট প্রফিট বলেছে 30,000, ডেপ্রিসিয়েশন 7,000, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট 3,000, ফাইন্ড দ্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন। তো এখানে নেট প্রফিট যেটা রয়েছে সেটা হচ্ছে 30,000। এর থেকে ডেপ্রিসিয়েশন আমরা বাদ দিয়েছি যেটা, সেটা হচ্ছে 7,000 টাকা। তো মাথায় রাখতে হবে, ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস। তো ডেপ্রিসিয়েশন যেহেতু নন ক্যাশ এক্সপেন্সেস, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, নন ক্যাশ, দ্যাট মিন্স তার সঙ্গে ডেপ্রিসিয়েশনের সঙ্গে ক্যাশের কোনো রিলেশন নেই, বাট ডেপ্রিসিয়েশন অ্যাজ এ এক্সপেন্সেস আমরা কী করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে বাদ দিই। তো এখন এটাকে কী করতে হবে, অ্যাড করে নিতে হবে। তো 7,000কে কী করবো, আমরা অ্যাড করে নেবো। যেহেতু নন ক্যাশ এক্সপেন্সেস, ক্যাশের কোনো আউটফ্লো হয় না, বাট সেটা আমরা কিন্তু কী করি, পিএল অ্যাকাউন্টে সেটা চার্জ করি অ্যাজ এ এক্সপেন্সেস। তার জন্য আমাকে কী করতে হবে, ডেপ্রিসিয়েশনটা অ্যাড করে নিতে হবে। আর গেইন অন সেল অফ অ্যাসেটস যেটা রয়েছে, ফিক্সড অ্যাসেট যেটা রয়েছে, ফিক্সড অ্যাসেট বেসিক্যালি আমার কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসে, বাট তার ওপর যে আমি প্রফিটটা করি, ফিক্সড অ্যাসেট সেল করে যে প্রফিটটা হয়, সেটা কিন্তু ন্যাচারালি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করি, বাট সেটা কিন্তু প্রফিট অ্যান্ড লস আইটেম নয়। সেটা হচ্ছে বেসিক্যালি যেটা আইটেম হচ্ছে সেটা ইনভেস্টিংয়ের আইটেম, বাট আমরা কী করেছি, সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করি। প্রফিট হলে আমরা কী করি, অ্যাড করতাম, বাট এটা ভুল করে এখানে অ্যাড করা হয়েছে। এখন আমরা কী করবো, 3,000কে লেস করে দেবো। তো ফাইনাল যে ব্যালেন্সটা আসবে সেটা হচ্ছে ₹34,000। তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি তোমাদের মনে হয় যে আরেকটু ইন ডিটেলসে শিখবে, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওরই ডেসক্রিপশান বক্সে কিন্তু পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে প্রিপেয়ার করতে হয় তার অনেকগুলো ভিডিওর লিঙ্ক আমাদের দেওয়া থাকবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে প্রিপেয়ার করতে হয় সেটা কিন্তু শিখতে পারো। তো নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা দেখে নেওয়া যাক। এটা এই ভিডিওর লাস্ট প্রশ্ন। সেখানে আমাকে কি বলেছে দেখে নেওয়া যাক। বলছে প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন অ্যান্ড লস অন সেল অফ অ্যাসেটস হচ্ছে 2 লাখ টাকা। তো এখানে আমার প্রফিট যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 2 লাখ, বাট সেটা বলেছে বিফোর ডেপ্রিসিয়েশন অ্যান্ড লস অন সেল অফ অ্যাসেটস। তো ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার আগে এবং লসটাকে অ্যাডজাস্ট করার আগে নেট প্রফিট হচ্ছে আমাদের 2 লাখ টাকা। ডেপ্রিসিয়েশন হচ্ছে 12,000 অ্যান্ড লসটা আমাকে বলেছে 5,000। ফাইন্ড ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন। তো এখানে আমার কিন্তু ডেপ্রিসিয়েশন এই 2 লাখের সঙ্গে অ্যাডজাস্ট করা নেই, লসটাও কিন্তু অ্যাডজাস্ট করা নেই। সেক্ষেত্রে আমার ক্যাশ ফ্লো অপারেশন কিন্তু 2 লাখ টাকাই হবে। যদি এখানে আমরা ডেপ্রিসিয়েশনটাকে অ্যাডজাস্ট করে ফেলতাম, সেক্ষেত্রে আমাকে কিন্তু আবার অ্যাড ব্যাক করতে হতো, বাট এখানে কিন্তু প্রফিটের সঙ্গে কিন্তু ডেপ্রিসিয়েশন অ্যান্ড লস অ্যাডজাস্ট করা হয়নি। তাহলে সেক্ষেত্রে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন কিন্তু ওই নেট প্রফিটটাই হয়ে যাবে। তো এটা হলো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যেগুলো তোমাদেরকে আমি বলবো এই ধরনের এমসিকিউর জন্য প্রিপেয়ার হয়ে যেতে। তোমাদের ফর প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য এই ধরনের এমসিকিউ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কিছু ডাউট ক্লিয়ার হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।